আজকে আমরা কনসাইনমেন্টের একটা যেটা আমাদের হোমওয়ার্ক ছিল সে একটা সামস করব। কী আছে দেখি। অন 1st April 1994 এস অয়েল মিলস লিমিটেড অফ পাটনা কনসাইন 550 টিনস অফ মাস্টার্ড অয়েল টু টিটি অফ ক্যালকাটা। তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি 1994 এস অয়েল মিলস লিমিটেড যে হচ্ছে কনসাইনার, যে পাটনা থেকে বিলং করে, সে 550 টিন মাস্টার্ড অয়েল কাকে পাঠিয়েছে? টিটি অফ ক্যালকাটাকে। তার মানে টিটি অফ ক্যালকাটা হচ্ছে গিয়ে কে? একজন কনসাইনি। আর কনসাইনমেন্টের আমরা জানি কনসাইনার কনসাইনি রিলেশনশিপটা হচ্ছে প্রিন্সিপাল আর এজেন্টের। কারণ কনসাইনরের হয়ে মালগুলোকে বিক্রি করে, এর রিটার্নে কী পাবে বলে? কমিশন পাবে বলে। ঠিক আছে। ইচ টিন কন্টেন্স 50 kg অফ অয়েল, দ্য কস্ট বিং 21 পার কেজি। আর এক এক টিনের মধ্যে 15 কেজি করে তেল রয়েছে, আর এক কেজি তেলের দাম হচ্ছে 21 টাকা। অয়েল ইজ টু বি সোল্ড 33.33%, কারণ 1/3 মানেই হচ্ছে গিয়ে 0.33। তো সেটাই বলছে প্রত্যেকটা কেজি মাল বিক্রি করা হবে 21 টাকা যেটা কস্ট, তার ওপর 33.33% চার্জ করে প্রফিট এলিমেন্টটাকে বার করব, দুটোকে যোগ করব এবং সেই প্রাইসে আমরা কি করব? আলটিমেটলি এক কেজি তেল আমরা বিক্রি করব। ঠিক আছে। আন্ডার দ্য ফলোয়িং টার্মস, আরও কিছু টার্মস আছে, সেই টার্মসগুলো দেখে নেব। ফার্স্ট আমাদেরকে জিনিসটা বুঝতে হবে যে কী বলতে চাইছে, মানে অঙ্ক ভেবে জিনিসগুলোকে করার চেষ্টা করবো না, আগে পুরো প্র্যাকটিক্যাল সিনারিওটা বুঝবো যে কী বলতে চাইছে, কোনখানে কী হচ্ছে। একবার যদি জিনিসগুলো আমরা বুঝে নিতে পারি, অনায়াসে আমরা কনসাইনমেন্টের সামস করে নিতে পারবো, অনায়াসে 80% তো আরামসে নামিয়ে দেবো। ঠিক আছে। খালি ক্লোজিং স্টকের একটু ব্যাপার, তারপর যদি মাল নষ্ট হয় তার ভ্যালুয়েশন করা, এখানে একটু গিয়ে আটকে যাবে, বা কমিশন ডিটারমাইন করা এখানটাকে একটু আটকাবে, বাদ বাকি 80% তো আরামসে স্মুথলি হয়ে যাবে। ঠিক আছে। এবার দেখি বাদবাকিটা কী বলেছে। টিটি ইজ টু বি পে 3% কমিশন অ্যান্ড 2% ডেলিকেটারি কমিশনস অন সেলস অন দ্য বেসিস অফ দ্য প্রাইস স্পেসিফাইড অ্যাবাভ। কী বলেছে? যেই প্রাইসটা ওপরে বলেছে এই প্রাইসে মালটা বিক্রি করলে কনসাইনিকে 3% অর্ডিনারি কমিশন দেবে আর 2% ডেলিকেটারি কমিশন দেবে। আর আমরা জানি ডেলিকেটারি কমিশন একজন কনসাইনিকে দেওয়া মানে হচ্ছে কনসাইনি যখন ক্রেডিটে মাল বিক্রি করবে এবং সেখান থেকে যদি পরবর্তীকালে কোনো রকম ব্যাড ডেট অ্যারাইজ হয় তাহলে সেটা রিস্ক কনসাইনির নিজের, কনসাইনারের আসবে না, কারণ কনসাইনার এই রিস্কটাকে পাস অন করে দিয়েছে কনসাইনির কাছে ডেলিকেটারি কমিশন দেওয়ার মাধ্যমে। ঠিক আছে। তো তার মানে আরেকবার বলি যে আজকে যেই প্রাইসে বিক্রি করতে বলেছে, যেমন কস্ট ছিল 21, তার ওপর 33.33% প্রফিটটাকে চার্জ করে সেল প্রাইসটা বার করলো, এই প্রাইসে বলেছে তুমি বিক্রি করবে। এবার এই প্রাইসে যদি তুমি বিক্রি করতে পারো তাহলে কনসাইনি তুমি 3% পাবে অর্ডিনারি কমিশন, 2% পাবে ডেলিকেটারি কমিশন। বুঝতে পেরেছিস? আর একটু বোল্ড ওয়ার্ডটা দেখ। অন সেল অন দ্য বেসিস অফ দ্য প্রাইস স্পেসিফাইড অ্যাবাভ, ওপরে যে প্রাইসটা বলে দিয়েছে সেই প্রাইসে বিক্রি করলে তাহলে কি তুমি এটা পাবে। তার মানে ওপরে কী বলেছে? 21 হচ্ছে কস্ট, তার উপর 33.33% চার্জ করে প্রফিট এলিমেন্টটা বেরোবে, দুটোকে যোগ করব, তাহলে আমরা পেয়ে যাব যে তাহলে সেল প্রাইসটা কত। যেই সেল প্রাইসে বিক্রি করলেই এই পার্সেন্টেজ অফ কমিশনস পাবে, দুটো, একটা অর্ডিনারি একটা ডেলিকেটারি। ঠিক আছে। আচ্ছা, এনি ডেফিসিট ইন সেলিং প্রাইস ইজ টু বি ফুললি বর্ন বাই টিটি। এটা আমাদের না বললেও আমরা জানতাম। আজকে যেহেতু টিটিকে ডেলিকেটারি কমিশন দিয়েছে, আজকে কনসাইনি যদি কোনো একটা মাল বিক্রি করার পর সেই সেলের টাকা যদি রিকভারি করতে না পারে, দ্যাট ইজ ব্যাড ডেট হয়, তো কনসাইনার আর বেয়ার করবে? তো পুরো দায়িত্ব তো কনসাইনির ওপরে। তুমি জানো তুমি কীভাবে। তাহলে এখানে বলেছে যে এখানে যদি কিছু নাও বলতো তাহলে তো আমরা পরিষ্কার বুঝতে পারছি কনসাইনার কনসাইনিকে ডেলিকেটারি কমিশন দিচ্ছে, তো সেই জায়গায় ভাই তোমার দায়িত্ব, ব্যাড ডেট যদি হয় যা সেল হচ্ছে সবটাকে তোমায় আমায় দিতে হবে। তো তাও এখানে আলাদাভাবে বলে দিয়েছে যে যদি সেল অ্যামাউন্টের কোনো রকম ডেফিসিট হয়, তাহলে ব্যাড ডেট যদি হয় তাহলে সেটা বহন করবে কে? কনসাইনি। ঠিক আছে, বুঝতে পেরেছিস? মাঝে মধ্যে একটা জিনিস মনে রাখি তাদের টেকনিক্সগুলো, কিছু কিছু সময় এক্সট্রা কিছু ওয়ার্ডস দিয়ে না তোকে চাইবে যে কনফিউজ করতে, অর্থাৎ যেটা তুই জানিস সেটাকেই যখন ওয়ার্ডের মাধ্যমে দিয়ে দেয় না তখন মনে হয় যেন এটা আলাদা কিছু। একদম একদম এই জিনিসটা হয়। ঠিক আছে। এইবার কি বলেছে দেখ, হোয়াইল অনলি 50% অফ ইন ইজ সারপ্লাস প্রাইস রিয়ালাইজড মে বি রিটেইন বাই টিটি। বলতে চাইছে বুঝবি
সেন্টেন্সটার মানে বুঝবি, বলতে চাইছে যেই টাকায় বিক্রি করতে বলেছে কনসাইনার কনসাইনিকে, কত টাকায় বিক্রি করতে বলেছে 21 প্লাস 21-এর ওপর 33.33 যোগ করলে যেটা আসবে সেটাকে বিক্রি করতে বলেছে। বলছে এর বেশি টাকায় যদি বিক্রি করতে পারে কনসাইনি, তাহলে যতটা এক্সট্রা টাকায় বিক্রি করছে এবং সেলস কনসিডারেশনস পাচ্ছে তার 50% কনসাইনি নিজে রেখে দেবে। আরেকবার পড়ি, while only 50% of any surplus price realized may be retained by TT কে কনসাইনি। যেমন ধরো আমি একটা এখানে এক্সাম্পল দিই, 28 টাকায় বিক্রি করতে বলে, 28 প্লাস ধর ওইটার থেকে এলো 30তে বিক্রি করতে বলেছে। এই 30-র ওপরে ধর বিক্রি করলো 200 কেজি 32তে, তার মানে 200 কেজি এক্সট্রা কত 2 টাকা করে, তার মানে 200 ইন্টু 2 দ্যাট ইজ 400, 400 টাকা এক্সট্রা আর্ন করলো সেলস রেভিনিউ হিসাবে। এই 400 টাকার মধ্যে হাফ টিটি নিজেই রেখে দেবে আর 50% কনসাইনারকে দেবে। দেখ আজকে কনসাইনার যদি কনসাইনিকে মোটিভেট করতে চাই যে তুমি আরও ভালো করে মার্কেটিং করো, আরও ভালো করে সেলস প্রমোশনাল অ্যাক্টিভিটিগুলো করো, যাতে নাকি আরও বেশি পরিমাণে বিক্রি হয়, আরও বেশি রেটে যাতে বিক্রি হয়, আমি যাতে বেশি আর্ন করতে পারি, তাহলে একটা পলিসি আনতেই পারে। পরিষ্কার বলে দিয়েছে যে আমি তোমায় যেই অ্যামাউন্টটা স্পেসিফাই করে দিয়েছি তার উপরে যদি তুমি বিক্রি করতে পারো, তাহলে যতটা এক্সট্রা সেলস কনসিডারেশন তুমি আর্ন করবে তার 50% তুমি রেখে দিও, 50% তুমি আমাকে দিও। তার মানে সেটা কি মোটিভেট করা তো, তাই সেটাই এখানে বলছে একটা কন্ডিশনস। বুঝতে পেরেছিস? নেক্সট, এস অয়েল মিলস লিমিটেড ইনকার্ড, এস অয়েল মিলসকে কনসাইনার, এস অয়েল মিলস লিমিটেড ইনকার্ড ফ্রেড অ্যান্ড ইন্স্যুরেন্স 3300, এটা তো নর্মালি পারবি। 20 টিনস ওয়াজ স্টোলেন ইন ট্রানজিট, যখন মাল পাঠাচ্ছিল তখনই 20খানা টিন হয়ে গেছে, চুরি হয়ে গেছে। অ্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি পেড 5500 ইন ফুল সেটেলমেন্ট, ঠিক আছে, আর 5500 টাকা ইন্স্যুরেন্স কোম্পানি দেবে বলেছে। তার মানে বাদ বাকি এবার আমরা ক্যালকুলেট করব যে 20টার জন্য কতটা কস্ট হয়, 5500 পেয়েছে, তার মানে ইন নেটে লস কত। তারপর কি আছে, টিটি অ্যাকসেপ্টেড এ বিল ফর 3 months drawn by এস অয়েল মিলস লিমিটেড ফর ₹40,000। এবার কি আমরা এটাও জানি, আমরা গল্পের মাধ্যমে কিন্তু কনসাইনমেন্টটাকে খুব ভালো করে বুঝে নিয়েছিলাম। ওইখানে আমরা এটা দেখেছিলাম যে আজকে কনসাইনার অর্থাৎ আবেশ যখন মাল পাঠিয়েছিল অরিন্দম অ্যান্ড কোম্পানিকে এত টাকার মাল, তখন কিন্তু আবেশ অ্যান্ড কোম্পানি বলেছিল ভাই এত টাকার মাল আমি যে তোকে পাঠাচ্ছি আমার কিন্তু কোনো জায়গায় একখানা সন্দেহ হচ্ছে, যদি কিছু একখানা করে দিস নিয়ে গিয়ে যদি পালিয়ে যাস তুই এগুলো, তাই আমাকে তুই একটা কাজ কর, হয় তুই আমায় অ্যাডভান্স দে, হয় ক্যাশের মাধ্যমে সে অ্যাডভান্স দে, না ব্যাংকের মাধ্যমে সে অ্যাডভান্স দে, অথবা আমি একটা বিল জেনারেট করছি সেই বিলটাকে তুই অ্যাকসেপ্ট করে দে, দ্যাট ইজ বিল অফ এক্সচেঞ্জ। কথাটা বুঝতে পারলি? তো সেরকম এখানে বিল অফ এক্সচেঞ্জ যে কনসাইনার সে লিখে কনসাইনিকে সই করিয়ে নিয়ে এসেছিলো, যেটা ভ্যালু ছিল কত 40,000, এইটাই এখানে বলেছে 40,000 হুইচ ওয়াজ ডিসকাউন্টেড বাই ল্যাটার মানে হচ্ছে কনসাইনর। এই পার্টিটা কী করেছে, সেই বিল অফ এক্সচেঞ্জটাকে ডিসকাউন্ট করিয়ে নিয়ে এসছে, যেটা ভ্যালু পেয়েছে কত 39,600। তো এইটা নিয়ে তো আমাদের কোনো ব্যাপারই না। আমরা কি দেখব যে আজকে কনসাইনির কাছ থেকে বিল অফ এক্সচেঞ্জ কত টাকার পাওয়া গেছে, তো আমার সেই অ্যামাউন্টটা দরকার। তার মানে আমার 40,000 টাকা নিয়ে আমি ডিল করবো, 39,600 এইটা আমার কনসাইনমেন্ট অ্যাকাউন্টে আসবে না। বুঝতে পেরেছিস? নেক্সট, অন 31st December 1994 TT sent an account sale which showed that 50 tins were sold at 20 per kg, 200 tins at the rate 30 per kg, and from the remaining tin 3750 kg of oil was sold at the rate ₹34 per kg. এইবার আমরা জানি যে এই যে কনসাইনি যাই কাজগুলো করে, কত মাল বিক্রি করলো, কত রেটে বিক্রি করলো, তার কত রেসপেক্টিভ খরচ হয়েছে, যেটা রিইম্বার্স করার বাকি আছে, তার কতটা কমিশনস হয়েছে, এই সমস্তগুলো কনসাইনি জানাতে পারে কিভাবে? অ্যাকাউন্ট সেলের মাধ্যমে। অ্যাকাউন্ট সেল থেকে একটা স্টেটমেন্ট, যেটার মাধ্যমে কনসাইনারকে সমস্ত কিছু জানাতে পারে যে দেখ আমার এই ব্যাপারগুলো আমি করেছি, ঠিক আছে, সেই হিসাবে তুই অ্যাকাউন্টই করবি, সেই হিসাবে আমার পাওনা ঘন্টা মেটাবি। বুঝতে পেরেছিস? তো সেটাই 31st December 1994-এ টিটি অর্থাৎ যে কনসাইনি সে একটা অ্যাকাউন্ট সেল পাঠিয়েছে, যার মধ্যে কত মাল কত টাকা রেটে বিক্রি করেছে সেই জিনিসগুলো মেনশন করা আছে।
তারপর কি টিটি পেড 4270 অ্যাজ ক্লিয়ারিং চার্জেস, মানে আনলোডিং চার্জেস, মালটা যে পাঠিয়েছে সেটাকে তো ক্লিয়ার করতে হবে। বা ধরো ওই ডকে পাঠিয়েছে, ওখান থেকে নিয়ে আসতে হয় না, ওখান থেকে ইম্পোর্ট ডিউটি দিয়ে, তো ক্লিয়ারিং চার্জেস বাবদ এত টাকা পে করেছে 4270। আর 1200 অ্যাজ সেলিং এক্সপেন্সেস। আর একটা জিনিসকে সেল করতে গেলে বিভিন্ন ধরনের প্রমোশনাল অ্যাক্টিভিটিসগুলো করতে হয়, তো সেই ধরনের অ্যাক্টিভিটিসগুলো করতে 1200 টাকা খরচ হয়েছে। ঠিক আছে, এই প্রসঙ্গে এখানে ডিসকাস করে নিই। আজকে আমরা জানি যে ক্লোজিং স্টক যখন আমি ক্যালকুলেট করব তখন আমরা কনসাইনারের সমস্ত এক্সপেন্সেসগুলো কনসিডার করি, কিন্তু কনসাইনির শুধুমাত্র নন রেকারিং এক্সপেন্সেসগুলো কনসিডার করি। তার পিছনে লজিকটাও জানি, কারণ আজকে যদি আমরা সমস্ত খরচগুলোকে কনসিডার করি, অর্থাৎ রেকারিং নেচারের এক্সপেন্সগুলোও যদি আমরা কনসিডার করি, তাহলে ওখান থেকে ক্লোজিং স্টকের ভ্যালু বাড়তে থাকবে অকারণে, আননেসেসারিলি, আর ওটা ইম্প্যাক্ট হবে ট্রেডিং অ্যাকাউন্টের প্রফিটের ওপরে। কথাটা বুঝতে পেরেছিস? তাই ওই প্রফিটটা যাতে আলতু ফালতু কোনো কারণে বেড়ে না যায়, সেই কারণে আজকে আমরা কনসাইনি যেই সমস্ত খরচগুলো করে তার শুধুমাত্র নন রেকারিংগুলো আমরা ধরি। ঠিক আছে, তাই আমরা এখানে কিন্তু ওই ক্লিয়ারিং চার্জেসটাকে ধরবো, যেটা সিঙ্গেল টাইম এক্সপেন্স, কিন্তু এখানে যেটা সেলিং এক্সপেন্সেস সেটাকে কিন্তু আমরা ধরবো না। সেলিং এক্সপেন্সেসের মধ্যে ধর আজকে টিটি যে কনসাইনি, সে কাউকে কাজটা বলছে তুমি বিক্রি করো, রাস্তার উপর দাঁড়িয়ে যা বিক্রি করবে তার উপর আমি তোমাকে কমিশন দেবো, তাহলে সেই খরচগুলোকে তো ও সেলিং এক্সপেন্সেস হিসেবে ধরবে। তাহলে যেমন বিক্রি হতে থাকবে সেরকমভাবে খরচ হতে থাকবে, তাহলে এটা হচ্ছে ভেরিয়েবল ইন নেচার। তার জন্য এইখানে যে 1200 সেলিং এক্সপেন্স রয়েছে সেটা হচ্ছে গিয়ে রেকারিং নেচার। এটাকে কিন্তু আমরা কখনোই কনসিডার করবো না অ্যাট দ্য টাইম অফ ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক ইন হ্যান্ডস অফ কনসাইনি। বুঝতে পেরেছিস? আচ্ছা, আর কি আছে? 50 kg অফ অয়েল ওয়ার লস ডিউ টু লিকেজ হুইচ ওয়াজ কনসিডার্ড অ্যাজ নর্মাল লস। আর এটা কি, যে কনসাইনির হাতে যতগুলো ক্লোজিং স্টক মানে যতগুলি মাল ছিল তার মধ্যে 50 কেজি মাল নষ্ট হয়ে গেছে, যেটাকে নর্মাল লস হিসাবে কনসিডার করা হচ্ছে। আমরা আগের দিনের ডিসকাশনসে এটা শিখেছিলাম, নর্মাল লসের যেই কস্ট ভ্যালুটা, সেটা যতগুলি ভালো গুডস আছে সেই ভালো গুডসের মধ্যে ইনক্লুডেড হয়ে আলটিমেটলি পাস অন হয়ে যায় কাস্টমার্সদের কাছে। তো তার মানে সেটা কিন্তু একজন বিজনেসম্যান বন্ড করে না। ঠিক আছে, তার মানে আমরা যখন নর্মাল লসটা দেখলাম, সেই নর্মাল লসটা কী হবে, কোয়ান্টিটিটা মাইনাস করে দিতে হবে, কিন্তু তার রেসপেক্টিভ যে কস্ট সেই কস্টটা কিন্তু আমাদের ডিটারমাইন করার পর মাইনাস করব না, ওটা থেকেই যাবে, ওটা জাস্ট ড্যাশ হয়ে যাবে। বুঝতে পেরেছিস? এবার কি বলেছে, টিটি কালেক্টেড এন্টায়ার সেল প্রসিডস এক্সেপ্ট 400 হুইচ ওয়াজ বিকেম ইরিকভারেবল। বলেছে টিটি যতজনকে যা মাল বিক্রি করেছিল পুরো টাকাটাই রিকভারি করেছে, শুধুমাত্র 400 টাকায় রিকভার করতে পারেনি। তার মানে এটা ব্যাড ডেট। কী এসে গেল, এটা দিয়েছে আবার আমাদেরকে একটু অকারণে ভাবার জন্যে, যাতে আমরা ভাবি এইটার কি হবে, কিন্তু কিছুই হবে না, কারণ আজকে কনসার্নার কনসাইনিকে তো সোজা ভাষায় ডেলকেটারি কমিশন দিয়ে দিয়েছে। তাহলে আজকে ব্যাড ডেট হোক যাই হোক কিচ্ছু আসবে না কার অ্যাকাউন্টিংয়ে, কনসাইনারের অ্যাকাউন্টিংয়ে, যা খুশি হোক গিয়ে, ও কেন বুঝতে যাবে? কথাটা বুঝতে পেরেছিস? তার মানে এই যে স্টেটমেন্টটা আছে লাস্টে, এটা আমাদের কোনো কাজেই লাগবে না কনসাইনমেন্ট অ্যাকাউন্টে। বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা? এবার কী বলছে, শো দ্য নেসেসারি অ্যাকাউন্টস ইন দ্য বুকস অফ এস অয়েল মিলস লিমিটেড। তার মানে কনসাইনারের যে সমস্ত বুকসগুলো দরকার সেগুলো এবার তৈরি করে মেনটেন করতে বলেছে। বুঝতে পেরেছিস? এই সামসটা যদি বুঝে নিতে পারিস তাহলে মোটামুটি একখানা স্ট্যান্ডার্ড সাম বুঝে নিতে পারবি, আর এই ধরনের সামসগুলো কম বেশি আসে। ঠিক আছে, তো এবার আমরা সামসটা স্টার্ট করি। তো আমরা বুকস অফ এস অয়েল মিলস লিমিটেড, যেটা হচ্ছে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট একটা খুলে নিলাম। ডেট পার্টিকুলার্স অ্যামাউন্ট, যেহেতু এখানে ডেটের ব্যাপার আছে তাই একটা ডেটের কলাম করে নিলাম। আর এখানে আমরা করে নিলাম কি, কনসাইনি অ্যাকাউন্ট, যেটা হচ্ছে টিটি অফ ক্যালকাটা। ঠিক আছে, এবার প্রথম থেকে একটা একটা করে যেরকম থাকবে সেরকমভাবে আমরা করতে থাকবো। প্রথমে বলেছে 1/1/1994 এস অয়েল মিলস লিমিটেড অফ পাটনা কনসাইন 550 টিনস অফ মাস্টার্ড অয়েল টু টিটি অফ কলকাতা। ইচ টিন কন্টেন্স 50 kg অফ অয়েল, দ্য কস্ট বিং 21 per kg। তার মানে 1/4/94 কী আসবে এখানে, গুডস সেন্ট অন কনসাইনমেন্ট, গুডস সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। এবার আমাকে এখানে কি বলেছে, 21 টাকা হচ্ছে পার কেজি, আর এখানে 550টা টিন, আর এক একটা টিনের মধ্যে 15, তার মানে টোটাল আগে কেজিটা বার করতে হবে। তাহলে কীভাবে বার করবো, 550 × 15 বাইরে গিয়ে 21। ঠিক আছে,
তাহলে 550 ইন্টু 15 ইন্টু 21, দ্যাট ইজ 173,250। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট, এবার কত টাকায় বিক্রি করতে হবে সেটা পরের ব্যাপার। নেক্সট, টিটি ইজ টু বি পেড 3%। এটা তো এমনি নর্মাল একটা ইনফরমেশন দিয়েছিল যে যেই টাকায় বিক্রি করতে বলেছে সেই টাকায় বিক্রি করতে পারলে নর্মাল কমিশন 3%, ডেলকারিটি কমিশন 2%, আর এর বেশি যদি প্রাইসে তুমি বিক্রি করো তাহলে 50% তোমার। তো এটা যখন আমি কমিশন বার করবো তখন দেখা যাবে। তারপর হচ্ছে এস অয়েল মিলস লিমিটেড ইনকার্ড ফ্রেট অ্যান্ড ইন্স্যুরেন্স 3300। ঠিক আছে, তার মানে এইখানে টু ব্যাংক আসবে, কারণ আমরা জানি যখন কনসাইনার কোনো খরচ করে তখন সেটা টু ব্যাংক বলে আসে। আর এখানে আমরা লিখে দেবো সেই কারণটা ফ্রেট অ্যান্ড ইন্স্যুরেন্স কত 3300। নেক্সট কি, 20 tins were stolen in transit and insurance company paid 5500 in full settlement। তাহলে এবার আমরা কাজ করি, দেখি যে মালটা নষ্ট হলো তার অ্যাকচুয়াল কস্টটা কত সেটা একটা ক্যালকুলেট করে দেখি। এখানে আমরা সেই ক্যালকুলেশনটা করেছি ভ্যালুয়েশন অফ স্টক, যেটা নাকি আলটিমেটলি নষ্ট হয়েছে ট্রান্সপোর্ট করার সময়। আগে গল্পটা বুঝে নিই। এখান থেকে 550 টন টিন পাঠিয়েছে, ঠিক আছে, যার ভ্যালু হচ্ছে 21 টাকা করে 1 কেজি। আর এই জায়গাটায় কনসাইনর খরচ করেছে ফ্রেট অ্যান্ড ইন্স্যুরেন্সে 3300। এই জায়গাটাই তো ইনকারটা করেছে মালটা পাঠানোর জন্য। ঠিক এরকম একখানা সিচুয়েশান, মানে এর পর থেকে এর মাঝখানে এরকম একখানা সিচুয়েশনে ধর লস ইন ট্রানজিটটা হয়েছে, সেটার কোয়ান্টিটি কত 20 টিন, 20খানা টিন, মানে 20 ইন্টু 15 দ্যাট ইজ 300 কেজি। এতগুলো নষ্ট হয়ে গেছে। তাহলে এটার কস্ট আমাকে বার করতে হবে। কিভাবে বার করব? ইজি ওয়ে, প্রথমে নর্মাল যে কস্টটা সেটা করি। তাহলে এইখানে 300 ইন্টু 21, 21, ঠিক আছে, তাহলে কত আসে 6300, এটা বেরিয়ে গেল। এইবার একটা জিনিস তো মাথায় রাখতে হবে, এই কস্টটা যেটা কনসার্নার ইনকার করেছে মালটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য, এই কস্টটা তো এই মালগুলোকে নিয়ে যাওয়ার জন্য ইনকার করেছে। তাহলে এই কস্টটা যেমনভাবে টোটাল কেজির জন্য ইনকার হয়েছে, তাহলে তার মধ্যে থেকেই তো 300 কেজি নষ্ট হয়েছে। তাহলে তার প্রপোর্শনেট এই ফ্রেট অ্যান্ড ইন্স্যুরেন্সটাকে তো এলিমিনেট করতে হবে। তাহলে এটার কষ্টের মধ্যে ঢুকে যাবে। কথাটা বুঝতে পেরেছিস? তাহলে অ্যাড ফ্রেট অ্যান্ড ইন্স্যুরেন্স 3300 ডিভাইডেড বাই এই দুটোকে গুণ করলে কত আসে 550 ইন্টু 15, তার মানে 8250 টোটাল, 8250 টোটাল এত কেজি তেল এখান থেকে এখানে পৌঁছানোর জন্য তো 3300 টাকা খরচ করেছে কনসাইনার ফ্রেট অ্যান্ড ইন্স্যুরেন্স অ্যাকাউন্টে। ঠিক আছে, এই 8250 জন্য যদি এত টাকা খরচ করে তাহলে তার মধ্যে তো 300 কেজি নষ্ট হয়ে গেছে। তাহলে তার প্রপোর্শনেট ফ্রেট অ্যান্ড ইন্স্যুরেন্সের ভ্যালুটা তো এর মধ্যে ঢুকাতে হবে আর এর থেকে এলিমিনেট করতে হবে। তাই আমি কি করব, 3300 ডিভাইডেড বাই 8250 ইন্টু 300। বুঝতে পেরেছিস? তাহলে কত আসছে 3300 ডিভাইডেড বাই 8250 ইন্টু 300, প্রপোর্শন ভ্যালু আসছে 120। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তার কস্ট আর এইটা হচ্ছে ফ্রেট অ্যান্ড ইন্স্যুরেন্স রিলেটেড। তাহলে দুটো মিলে আসছে কত 6420। এইটা হচ্ছে সেই লস ইন ট্রানজিট তার ভ্যালু। ঠিক আছে, আর ইন্স্যুরেন্স ক্লেম গ্র্যান্ড করেছে কত 5500। তো তার মানে বাদবাকিটা হচ্ছে অ্যাবনর্মাল লস। ঠিক আছে, তাহলে অ্যাবনর্মাল লস কত আসে 6420 মাইনাস 5500 920। এইবার এটাকে একটুখানি ভালো করে বুঝবি। এটা হচ্ছে জার্নালটা কী হয় তোরা জানিস, তবুও বলে দিচ্ছি। প্রথমে লস ইন ট্রানজিট, ঠিক আছে, এটা কি করব, এটা নমিনাল অ্যাকাউন্ট। লস ইন ট্রানজিট
অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে। আর আমরা জানি কনসাইনমেন্ট অ্যাকাউন্ট তো পার্সোনাল অ্যাকাউন্টেরও একটা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, তার মানে গিভার যখনই কমে তখন সেটা কোন দিকে এন্ট্রি আসে, ক্রেডিট সাইডে এন্ট্রি আসে। তার জন্য আমি করলাম কি কনসাইনমেন্ট অ্যাকাউন্টকে কী করলাম, ক্রেডিট করলাম। কত অ্যামাউন্ট দিয়ে ক্রেডিট করলাম, 6420 দিয়ে ক্রেডিট করলাম, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট। এরপর ইন্স্যুরেন্স কোম্পানি বলেছে কত, 5500 দেবে এটার এগেনস্টে, এই লসের এগেনস্টে। তাই আমরা কি করব, সেকেন্ড জার্নাল যেটা আসবে ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট কত 5500, এটা একটা ডেটাসের মতো ট্রিট করব আমরা এটাকে, যে টাকাটা আমরা পাবো। তারপর হচ্ছে লস কত, লস হয়েছে গিয়ে 920, অ্যাবনর্মাল লস বা ডিরেক্টলি পিএল অ্যাকাউন্টকে ডেবিট করে দিতে পারিস 920, ঠিক আছে। আর তারপর এখানে কি আসবে, এই লস ইন ট্রানজিট যেটা নমিনাল অ্যাকাউন্ট সেটাকে তো উল্টে দিলে, মানে এইটার রেসপেক্টে তো এইগুলো পাচ্ছিস, তাই তো। তাই এখানে কি আসবে, লস ইন ট্রানজিট টোটাল অ্যামাউন্ট 6420। কথাটা বুঝতে পারলি? তাহলে আমরা কি করতে পারি, দেখ এক একজন এক এক রকমভাবে করে এটা। আমরা যদি এই জার্নালটাকে ধরি তাহলে কনসাইনমেন্ট অ্যাকাউন্টটা কী লিখে দেবো, লস ইন ট্রানজিট বলে 6420, ঠিক আছে। আর যদি আমরা কম্বাইন্ড জার্নাল ধরি তাহলে এইটা তো সরে যাবে, এই লস ইন ট্রানজিট এখানে ডেবিট আছে, লস ইন ট্রানজিট এখানে ক্রেডিট আছে, তাহলে সরে গেল। তাহলে আলটিমেটলি কী হলো, ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট, অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট। তো এই কনসাইনমেন্টে ইন্স্যুরেন্স কোম্পানি এত আর অ্যাবনর্মাল লস বলে আমি এটা দেখাতে পারি। মানে যে কোনো একটা দেখালেই হলো, হয় এই জার্নালটা দেখালে হলো বা কম্বাইন্ড জার্নালের এফেক্টটা দেখালেও হলো। কথাটা বুঝতে পেরেছিস? তাই এখানে আমি একটা কাজ করি, এটাই দেখিয়ে দিই। তাহলে লস ইন ট্রানজিট বলে 6420টা আমি কনসাইনমেন্ট অ্যাকাউন্টে ক্রেডিটে দেখিয়ে দিই। ভ্যালুয়েশনে কোনো রকম অসুবিধা আছে? ভ্যালুয়েশনে অসুবিধা নেই। জার্নালে কোনো অসুবিধা আছে? ভেরি গুড। তাহলে এইখানে আমরা কি করে দেবো, বাই লস ইন ট্রানজিট অ্যাকাউন্ট, ঠিক আছে। কত লিখবো, 6420 হয়ে গেল। আচ্ছা নেক্সট দেখি কি বলেছে, 20 days স্টোলেন ইন ট্রানজিট ইন্স্যুরেন্স কোম্পানি, এটা হয়ে গেল। টিটি অ্যাকসেপ্টেড এ বিল ফর 3 months ড্রন বাই এলস অয়েল মিলস লিমিটেড ফর 40,000। এটা তো বুঝে গেছিলাম যে 40,000-এর একটা বিআর পেয়েছে কনসাইনর, কার কাছ থেকে, কনসাইনির কাছ থেকে। তাহলে এটার জার্নালটা কি করেছে, ইন বুকস অফ অ্যাকাউন্টস অফ কনসাইনর বিআর অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনি, কারণ একে তো লাইবিলিটি হিসাবে দাঁড় করাতে হবে, এখনও তো কিছু না দিয়ে ওর থেকে বিআর পেলো, তো সেই কারণে এখানে আসবে 40,000 আর এটা আসবে 40,000। তার মানে কনসাইনি অ্যাকাউন্টে কি আসবে, বাই বিআর বলে আসবে। বুঝতে পেরেছিস? তাহলে এখানে কি আসবে, ডেটটা ওই স্টার্টিংয়ে যদি ডেট দিয়ে দিস তাহলে আসবে বাই বিআর 40,000। আর এখানে যে 40,000টাকে ডিসকাউন্ট করিয়ে 39,006 পেয়েছে, ওইটাকে তোকে কনফিউজ করার জন্য দিয়েছি, যে তুই ভাব ওটা নিয়ে, যে এখানে ভাবার কোনো দরকারই নেই। বুঝতে পেরেছিস? নেক্সট কি বলেছে দেখি, নেক্সট বলেছে অন 31st December 1994 TT sent an account sale which showed that 50 tins were sold at 29 per kg, 200 tins মানে কত টাকায় বিক্রি করেছে সেগুলো সমস্ত কিছু বলে দিয়েছে। ঠিক আছে, আমি বার করে নিই, ঠিক আছে, যে কত টাকার আলটিমেটলি মাল বিক্রি করলো। তাহলে আমাদের যখন মালটা বিক্রি হয় 31/12/94 করে দিই, তখন আমরা কি করি, কনসাইনিকে অ্যাকচুয়াল ডেটা হিসেবে ট্রিট করি। তো তার মানে এইখানে আসবে টিটি অফ ক্যালকাটা অ্যাকাউন্ট, এবার কত টাকার কি মাল বিক্রি করলো সেগুলোকে লিখতে থাক। যেমন এখানে বলেছে 50 tins were sold at 29 per kg, তার মানে 50 টিন মানে 50 ইন্টু 15 ইন্টু কত টাকা করে বিক্রি করেছে, 29, ঠিক আছে। অ্যামাউন্টটা বার করবি। নেক্সট কি, 200 টিনস অ্যাট দ্য রেট 32 পার কেজি, তার মানে 200 টিন ইন্টু 15 টাকা, এটা হচ্ছে 32 করে। তারপর এখানে বলেছে 3750 কেজি অফ অয়েল ওয়ার সোল্ড অ্যাট 34, তার মানে 3750 এটা হচ্ছে 34 করে বিক্রি করেছে, ঠিক আছে। তাহলে অ্যামাউন্টসগুলো বার কর,
তো আমি এই অ্যামাউন্টসগুলো লিখে নিলাম যে কতটা সেলস কনসিডারেশন, তাহলে এইগুলোকে এবার আমি অ্যাড করে টোটাল কনসিডারেশনস পেয়ে যাব 213, এটা আসছে 245250, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল সেলস কনসিডারেশন। আর এইটা যেহেতু এটা টিটি অফ ক্যালকাটা আছে, তাই টিটি অফ ক্যালকাটা যেটা কনসাইনি অ্যাকাউন্ট সেখানেও এসে পড়বে। এখানে আসবে টু কনসাইনমেন্ট অ্যামাউন্ট কত 245250, ঠিক আছে, হয়ে গেল। আর কি বলেছে দেখি, এবার বলেছে টিটি পেড 4270 অ্যাজ ক্লিয়ারিং চার্জেস অ্যান্ড 1200 অ্যাজ সেলিং এক্সপেন্সেস, ঠিক আছে। তাহলে যেহেতু এই খরচগুলো ইনকার করেছে কনসাইনি, তাই আমরা এখানে লিখব টু টিটি অফ ক্যালকাটা, ঠিক আছে। এখানে লিখব ক্লিয়ারিং চার্জেস, অ্যামাউন্ট হচ্ছে কত 4270, আরেকটা হচ্ছে গিয়ে সেলিং এক্সপেন্সেস 1200, ঠিক আছে। তাহলে এবার এগুলোকে যোগ করে বসিয়ে দিই, কারণ এগুলো তো রিইম্বার্স করতে হবে বা অ্যাডজাস্ট হবে আর কি পরে গিয়ে। 5470, ঠিক আছে। ঠিক একইভাবে এইটা আবার কনসাইনি অ্যাকাউন্ট এসে পড়বে বাই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, টোটাল অ্যামাউন্টটাই বসিয়ে দেখেন, কারণ ওখানে তো ব্রেকআপ দেখিয়ে দিয়েছিস, ঠিক আছে। হলো। নেক্সট 50 kg অফ অয়েল ওয়ার লস ডিউ টু লিকেজ হুইচ ওয়াজ কনসিডার্ড অ্যাজ নর্মাল লস। আর যেখানে লাস্টে বলেছে একটা ব্যাড ডেট হয়েছে 400, ওটা তো কোনো এখানে আসবেই না, ঠিক আছে। আর এখানে বলেছে যে 50 কেজি তেল আরও নষ্ট হয়েছে, যেটা নর্মাল লস, ঠিক আছে। তাহলে ওইটা হয়ে গেল। আচ্ছা, এবার একটা কাজ করি, দাঁড়া, এখানে কমিশনসটা তো আমি ক্যালকুলেট করতেই পারি, ক্যালকুলেশন করে দিই কমিশনটা। টু টিটি অফ ক্যালকাটা, ঠিক আছে, কমিশন, ঠিক আছে। কমিশনটা ক্যালকুলেশনটা একটুখানি দেখিস, একটু প্রভিশনটা মাথায় রাখিস। ওপরেই যে প্রাইসটা মেনশন করা ছিল সেই প্রাইসে যদি তুমি বিক্রি করো তাহলে 3% অর্ডিনারি কমিশন, আর হচ্ছে গিয়ে তোমার আর ডেল ক্রেডিট কমিশন হচ্ছে 2%। ওপরে যে স্পেসিফাইড অ্যামাউন্ট আছে সেটাতে যদি তুমি বিক্রি করো, ঠিক আছে। তাহলে একটা আমি কাজ করি, আমি সেই ক্যালকুলেশনসগুলো ইন্ডিভিজুয়ালি দেখাই। আর আরেকটা কথা বলেছিল যে যেই প্রাইসটা উপরে মেনশন করা আছে তার থেকে যদি বেশি দামে তুমি বিক্রি করো, এক্সট্রা যতটুকু তুমি সেলস কনসিডারেশনস পাচ্ছ তার 50% তোমার হয়ে গেল, অর্থাৎ কনসাইনি পাবে। ভেরি গুড, আমি ক্যালকুলেশনসটাকে করবো এটাকে মাথায় রেখে। তাহলে এইখানে একটা কাজ করি, কমিশন অ্যামাউন্টটা বার করি, ঠিক আছে। তাহলে স্পেসিফাইড অ্যামাউন্টটা বার করি, যে 550 টিন পাঠিয়েছিল, 15 কেজি এক একটা টিনের মধ্যে রয়েছে, তাহলে টোটাল হচ্ছে কত 8250 মনে হয় না, তাহলে 8250 এই কেজি অফ অয়েল পাঠানো হয়েছে। আর সেল প্রাইস কত, সেল প্রাইস একটু বার করে নিই, কস্ট 21, লাস্ট প্রফিট 33.333%, ঠিক আছে। তাহলে কত আসে 21 ইন্টু 33.333%, 7, ঠিক আছে। তাহলে সেল প্রাইস কত, সেল প্রাইস হচ্ছে 28, ঠিক আছে। বলেছে তার মানে 8250 যদি আপনি 28 করে বিক্রি করতে পারেন তাহলে আপনি 3% অর্ডিনারি কমিশন পাবেন, 2% ডেল ক্রেডিট কমিশন পাবেন। তো ঠিক আছে, সেল অ্যামাউন্টটা দেখি 8250 ইন্টু 28 কত আসছে 231,123, মানে 2,31,000, ঠিক আছে। বুঝতে পারলে এর মধ্যে কোনো রকম অসুবিধা নেই। তাহলে এইটা হচ্ছে সেই স্পেসিফাইড অ্যামাউন্ট, মানে ওনাদের টার্ম অনুযায়ী এইটাই হচ্ছে গিয়ে সেই স্পেসিফাইড অ্যামাউন্ট, ঠিক আছে। এইটার ওপরই অর্ডিনারি কমিশন
ঠিক আছে, অর্ডিনারি কমিশন পাবে, ডিল ক্যাটারি কমিশন পাবে। তাহলে এইটার ওপর পাবে, এটা হচ্ছে সেলস কনসিডারেশন। তাহলে এখানে হচ্ছে অর্ডিনারি কমিশন যেটা হচ্ছে 3%, ডিল ক্যাটারি কমিশন 2%। অ্যামাউন্ট কত হয়? 2,31,000, 3% আলাদা আলাদাভাবেই বার করি, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। 6,930 আর হচ্ছে গিয়ে 2 এইটা ইন্টু 2% হচ্ছে নর্মাল এই ডিল ক্যাটারি কমিশন 4,620। কিন্তু আরেকটাও কথা বলেছে যে আজকে যেই রেটটা স্পেসিফাইড করা হয়েছে, আপনি যদি এটার বেশি দামে বিক্রি করতে পারেন, যে কনসিডারেশনসটা পাবেন তার হাফও আপনি নিয়ে নেবেন। তাহলে এইখানে যেই বিক্রি করা হয়েছিল সেগুলো দেখ, এই দেখ বিক্রি করা হয়েছে 29-এ, মানে 1 টাকা বেশি। এইটা বিক্রি করা হয়েছে 32-তে, তার মানে 4 টাকা বেশি। আর এটা বিক্রি করা হয়েছে 34-এ পার কেজি, তার মানে 6 টাকা বেশি। তার মানে এই যে কনসিডারেশন, এক্সট্রা যে কনসিডারেশন, তার হাফকে পাবে কনসাইনি, এর হাফ পাবে, এক্সট্রা প্রাইসের হাফ পাবে কনসাইনি। তাহলে এইখানে জিনিসটা বোঝ, কোয়ান্টিটি কত? 50 ইন্টু 15, তার মানে এত কেজি বিক্রি করেছে, 750 কেজি বিক্রি করেছে। এক্সট্রা কত প্রাইসে? 1 টাকা, ঠিক আছে। তাহলে 750 হয়, এটা তো এক্সট্রা আর্ন করেছে, তাহলে 750 ডিভাইডেড বাই 2 কে পেয়ে যাবে? কনসাইনি পেয়ে যাবে। বোঝা গেল? বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার এটা ক্যালকুলেট করি। 200 ইন্টু 15, 200 ইন্টু 15 করলে কত কেজি হয়? 200 ইন্টু 15 করলে 3000 কেজি। তাহলে 3000 কেজি এক্সট্রা কত টাকাতে বিক্রি করেছে? 4 টাকাতে। তাহলে 4 টাকার মধ্যে সেই 3000-এর মধ্যে 2 টাকা করে কে পাবে? কনসাইনি পাবে। এখানে এক্সট্রা কত? 4 তো, তাহলে 4-এর মধ্যে হাফ কে পাবে? কনসাইনি। তার মানে 3000 কেজি ইন্টু 2, বেকার ওই 4 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করার তো কোনো মানে হয় না। আমি কি একটা কাজ করি, যেটা এক্সট্রা প্রাইস 32, তার মধ্যে হাফটা দিয়ে গুণ করে দিই, তাহলে 300 ইন্টু 2, এটা কে পাবে? কনসাইনি পাবে। বুঝতে পেরেছিস? আর এইখানে 3750 কত টাকা এক্সট্রাতে বিক্রি করেছে? 6 টাকাতে, তার মানে এর হাফ কত? 3 টাকাটা করে কে পাবে? কনসাইনি পাবে। তার মানে 3750 ইন্টু 3, বুঝতে পেরেছিস? তাহলে সেটাই আমি করে দিই। দেখ আমরা তাহলে এক্সট্রা যে আর্ন করেছে 375, 6000, 11250, সেটা আমরা এখানে লিখে দিলাম। এবার টোটাল করি, কতটা এক্সট্রা আর্ন করেছে? 17625। তাহলে টোটাল কত আর্ন করলো? 4620 প্লাস 6930, টোটাল আর্ন করলো 29175। তার মানে এইটা হচ্ছে কমিশন অ্যামাউন্ট 29175। বুঝতে পেরেছিস? তাহলে এইখানে কমিশন অ্যামাউন্ট বলে কত লিখবো? 29175, ঠিক আছে। ঠিক একইভাবে কনসাইনি অ্যাকাউন্টে লিখে দেবো, বাই কনসাইনমেন্ট বলে 29175। আমাদের সব কমপ্লিট হয়ে গেলে এবার আমাদেরকে কি করতে হবে? 31 ডিসেম্বর বাই ক্লোজিং স্টক, এটা আমাদের বার করতে হবে। তবে যখন ক্লোজিং স্টকটা বার করবো সেক্ষেত্রে আমরা একটা কম্পিউটেশন করে নেব। আচ্ছা, আমরা কি করলাম? ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক ইন হ্যান্ডস অফ কনসাইনি, কনসাইনির কাছে কতটা পড়ে রয়েছে এটা উপরে লিখে দিলাম, পার্টিকুলার্স, ইউনিট, অ্যামাউন্ট রুপিস, ঠিক আছে। বুঝতে পারলি? এইবার এখানে আমরা কি করব? গুডস সেন্ট অন কনসাইনমেন্ট, ঠিক আছে। কত মাল পাঠানো হয়েছিল, তো এখানে কত আসবে? 8250, এটা লিটারে রাখ, ঠিক আছে। এতটা তার রেসপেক্টিভ ভ্যালু কত হয়েছে আমরা এটা এখান থেকেই পেতে পারি। এই যে 173250, 173250। এইবার অ্যাড করে দেব কনসাইন অর এক্সপেন্স, কোনটা বলতো? ফ্রেট অ্যান্ড ইন্স্যুরেন্সটা, ঠিক আছে, 3300, ঠিক আছে। এরপর কি করব? লেস করে দেবো লস ইন ট্রানজিট, অর্থাৎ যেমনভাবে ঘটনাগুলো ঘটেছে ঠিক তেমন সিকোয়েন্সে আমরা কিন্তু নামতে থাকবো। বুঝতে পারলি?
তাহলে এখান থেকে কতগুলো মাল নষ্ট হয়েছিল? 50 না 50 না 20খানা টিন, তার মানে 300 কেজি বা 300 লিটার। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তার রেসপেক্টিভ কস্ট কত ছিল সেটা আমি এখান থেকে পেয়ে যাব 6420। তো আমরা কি করব, এখানে 6420 মাইনাস করে দেবো। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? এরপর অ্যাড কি, যখন মালটা ক্লিয়ার করলো তো ক্লিয়ারিং চার্জেস লেগেছিল, তো কার লেগেছিল? কনসাইনির। তো অ্যাড কনসাইনি এক্সপেন্সেস, এটা হচ্ছে ক্লিয়ারিং চার্জেস, আর যেটা হচ্ছে নন রেকারিং, মানে এইটা বারবার হয় না। বুঝতে পেরেছিস? কারণ সেলিং এক্সপেন্সটা বারবার হয়, তাই ওটাকে ধরবো না আমরা ক্লোজিং স্টকে ভ্যালুয়েশনের সময়, কিন্তু এই ক্লিয়ারিং চার্জেসটাকে আমরা ধরবো। তো কি করলাম এখানে, তোর ক্লিয়ারিং চার্জেস কত আছে? 4270, এটা অ্যাড করে দিলাম। এবার আমরা কি করব, লেস নর্মাল লস আছে তো 50 ইউনিট, কিন্তু তার রেসপেক্টিভ কস্ট কিন্তু ডিটারমাইন করে মাইনাস করবো না, যেহেতু নাকি এটা রেসপেক্টিভ কস্টটা আলটিমেটলি কনজিউমার্সদের ওপরই গিয়ে চাপবে, কারণ যেহেতু এটা নর্মাল লস। ঠিক আছে, এইবার আমরা কি করব, আমরা এবার নেট ইউনিট বার করব, আর যে ইউনিটটা রয়েছে তার রেসপেক্টিভ প্রাইসটা বা কস্টটা কত সেটা বার করব। তাহলে এখানে কত, 8250 প্লাস 300, সরি ভুল করলাম, 8250 মাইনাস 300 মাইনাস 50, তার মানে 7900। আর এখান থেকে তার রেসপেক্টিভ কস্ট কত, 173250 প্লাস 3300 মাইনাস 6420 প্লাস 4270 174400। ঠিক আছে, তার মানে এতটা কেজি বা লিটারের কস্ট হচ্ছে এত। ঠিক আছে, বুঝতে পারলি? এইবার এই 7900 মধ্যে তো দুটো ব্যাপার রয়েছে, একটা হচ্ছে সেল ইউনিট আর আরেকটা হচ্ছে ক্লোজিং স্টক ইউনিট। তো আমার তো এইটার ভ্যালুটা বার করতে হবে। তাহলে সেল কতটা হয়েছে, সেল দেখ, ওখানেই আমরা দেখেছিলাম যে 50 ইন্টু 50, তারপর হচ্ছে গিয়ে 200 ইন্টু 15, আর একটা হচ্ছে 3750। এটা টোটাল আমাদের বিক্রি হয়েছে। তাহলে একবার দেখে নিই কত, 50 ইন্টু 15 750, আর এটা হচ্ছে 3000, তার মানে সব মিলিয়ে কত বিক্রি হয়েছে, 3750 ইন্টু 2 7500, তার মানে এটা বিক্রি হয়েছে, আর টোটাল ইউনিট হচ্ছে এত, তার মানে 400খানা ক্লোজিং স্টকের মধ্যে রয়েছে। বুঝতে পারলি? তাহলে এবার আমরা ভ্যালুটা কীভাবে বার করব, 7900 কস্ট হচ্ছে 174400, তাহলে এটার কত, ইউনিটারি মেথড, 174400 ডিভাইডেড বাই 7900 ইন্টু 400, তাহলে সেখান থেকে ভ্যালু কত বেরিয়ে আসছে দেখি, 174400 ডিভাইডেড বাই 7900 ইন্টু 400, এখান থেকে আসছে 8830। ঠিক আছে, এটাই হচ্ছে ক্লোজিং স্টকের ভ্যালু, এটাকে আমরা লিখে দেবো। তাহলে এইখানে 8830 লিখলাম, তো আমাদের পুরো ব্যাপারটা হয়ে গেল। এবার আমরা কি করব, অ্যাকাউন্টটা ক্লোজ করব। কত আসছে, 8830 প্লাস 245250 প্লাস 6420 আসছে 260500, 260500। এর থেকে এগুলি মাইনাস করে দিই, 29175 মাইনাস 5470 মাইনাস 3300 মাইনাস 173250, কত আসছে 49305। এটা হচ্ছে টু প্রফিট অ্যান্ড লস, মানে এটা প্রফিট হয়েছে। ঠিক আছে, 49305। আর এবার এটা কী করব, এবার দেখবো এত টাকা দেওয়ার কথা ছিল কনসাইনিকে, আর কনসাইনি এত আবার পাবে, তাহলে ইন নেটে কতটা কনসাইনি দেবে সেটা বার করে নিই।
2 4 5